আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সাফল্যের গল্প কে না বলতে চায়, এবং সেই গল্পগুলোকে গাঁথতে হলে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ডিং দিয়ে কিন্তু সেই গল্পগুলোকে বলা যায়। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ যখন রিসেন্টলি প্রথম টেস্টটা জিতেছিল ডারউইনে, তখন কি দারুণ একটা অনুভূতি আমাদের হচ্ছিল, এবং আমরা বিভিন্নভাবে এই জয়টাকে বিশেষায়িত করছিলাম। আমরা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে 6 নম্বরে উঠে আসাটাকে একটা বিরাট বড় পজিটিভ হিসেবে দেখছিলাম, এবং এখনো দেখি। এবং আমরা খুব এক্সাইটেড, উচ্ছ্বসিত, আমরা আসলে চাই বাংলাদেশের ক্রিকেটের এই উত্তর উন্নতিটা যেন ঘটতে থাকে, প্রোগ্রেসটা যেন হতে থাকে। তবে সবসময় তো আর সাফল্যের গল্প বলা যায় না, মাঝে মধ্যে আমাদের ব্যর্থতার গল্প বলতে হয়, এবং সেখান থেকে অনেক শিক্ষা নিতে হয়। অনেক ধরনের লিমিটেশনস, অনেক ধরনের রিয়ালিটি, সেটার সঙ্গে আমাদের পরিচিত হতে হয়। এবং হাবিবুর রহমান সোহান, তাকে নিয়ে আসলে কথা বলতে চাই এই ভিডিওতে, কারণ হাবিবুর রহমান সোহান, তার মধ্যে যেই হিটিং পোটেনশিয়ালটা ছিল টপ অর্ডার ব্যাটার হিসেবে অ্যাজ অ্যান ওপেনার, তিনি আসলে কি করতে পারেন, কতটা বিধ্বংসী হতে পারেন, সেটা আমরা ঘরোয়া ক্রিকেটেও দেখেছি। এবং যখন তিনি বাংলাদেশ ইমার্জিং টিমের হয়ে রিসেন্ট পাস্টে কিছু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন ইমার্জিং এশিয়া কাপে, তখনও কিন্তু আমাদের মনে হয়েছিল যে হাবিবুর রহমান সোহানের মধ্যে ডেফিনেটলি সেই পোটেনশিয়ালটা আছে, বাংলাদেশকে সিনিয়র মেন্স ন্যাশনাল টিম লেভেলে কোনো না কোনো সময় টি-20-তে তিনি রিপ্রেজেন্ট করবেন। এবং দেখতে দেখতে কিন্তু বেশ কিছু মৌসুম পার হয়ে গেছে, তিনি বিপিএলও খেলছেন, তিনি ঘরোয়া ক্রিকেট খেলছেন। সময়ে সময়ে তিনি সেই ঝলকগুলো দেন, যতক্ষণ উইকেটে থাকেন খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে থাকেন, যেটা কিছু কিছু ব্যাটারদের ক্ষেত্রে আমরা সত্যি মানতে পারি, যেটা হচ্ছে যে তাদের একটাই গিয়ার আছে, সেটা হচ্ছে ফিফথ গিয়ার, এবং সেই গিয়ারেই তারা খেলতে থাকেন। খুবই রিস্কি একটা মুভ, তবে যারা পারেন তারা ডেফিনেটলি এক্স ফ্যাক্টর হয়ে যান কোনো সন্দেহ ছাড়াই। আপনি ইন্ডিয়ার ক্ষেত্রে বলেন, তারা বিভিন্ন বয়সের প্রডিজিকে বের করে আনতে সক্ষম হয়েছে, কেউ কেউ লেট ব্লুমার, কেউ কেউ একেবারে 13-14 বছর বয়সী সূর্যবংশীর মতো প্লেয়ার, যারা হচ্ছে শুরু থেকেই এই ফিফথ গিয়ারে থেকেই খেলেছেন, এবং সেই খেলাটা দিয়েই তারা সাকসেস পেয়েছেন। এবং এই কম বয়সের মধ্যেই তারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও জায়গা পেয়ে যাচ্ছেন, এবং সেখানেও ভালো করছেন ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে। অভিষেক শর্মার কথা বলা যেতে পারে, তারও কিন্তু গিয়ারটা মোটামুটি ফিফথ গিয়ার বলা যায়, তিনি খুব বেশি ডিফেন্সিভ খেলতেই চান না, একেবারে প্রথম বল থেকে মেরে খেলতে চান। সো এই বিষয়গুলো কিন্তু আছে, কিছু এক্স ফ্যাক্টরস আছে। সেরকম একটা পর্যায়ে হাবিবুর রহমান সোহান, তার বয়স হয়ে যাচ্ছে প্রায় 26 মতো এরকম হয়ে গেছে। দিন শেষে তার কাছ থেকে আমরা সেই কনসিস্টেন্ট আশানুরূপ পারফরমেন্সটা হয়তো এখনো দেখিনি। সবচেয়ে বড় দুর্নাম তার ওভারঅল ব্যাটিংয়ের ক্ষেত্রে, যেটা ইটস নট দ্যাট তার একটাই গিয়ার যে ফিফথ গিয়ার, বাট ব্যাপারটা হচ্ছে যে তিনি এই গিয়ারটায় যখন যান, তিনি আসলে কতটুকু টেকনিক্যালি সাউন্ড এই ধরনের ব্যাটিংটা করে সফল হওয়ার ক্ষেত্রে। এখন আপনাকে সুপ্রিম লেভেলের কনফিডেন্ট থাকতে হবে আপনার অ্যাবিলিটির উপর, যদি আপনি এই ধরনের ব্যাটিংটাই করে যেতে চান, এবং হাবিবুর রহমান সোহানের মধ্যে সেই কনফিডেন্সটা পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। রিসেন্টলি তিনি বাংলাদেশের এইচপি টিমের হয়ে বা হাই পারফরমেন্স টিমের সাথে গিয়েছেন টপ এন্ড টি-20 টুর্নামেন্টটা খেলার জন্য, এবং সেখানে তিনি টানা 3টা ম্যাচে ব্যর্থ হয়েছেন, এবং প্রত্যেকবার তিনি যেভাবে আউট হয়েছেন, সেই ব্যাপারটার মধ্যেও খুব সিমিলার কিছু প্যাটার্ন কিন্তু আমরা লক্ষ্য করি, যেখানে আমরা দেখতে পেরেছি যে ওই যে কিছু ছোটখাটো মুভমেন্ট, ওই যে উইকেটের মধ্যে পেস বোলারদের জন্য খানিকটা সুবিধা, এই ব্যাপারগুলোর সঙ্গেই তিনি আসলে অ্যাক্লোমেটাইজ করতে পারছেন না, এবং তার ওই ফিফথ গিয়ার ব্যাটিংটা সেখানে কিন্তু খুব একটা কাজে দিচ্ছে না। যতবারই তিনি ঝুঁকি নিতে চাইছেন, ঝুঁকি নেওয়ার প্রথম ধাপেই তিনি আউট হয়ে যাচ্ছেন। মানে একবার দুবার যে তিনি বেরিয়ে চলে আসবেন, কয়েকটা ওভার ডমিনেট করে তারপর আউট হবেন, ব্যাপারটা কিন্তু এরকম না, মানে তিনি স্টার্টই পাননি বলা যেতে পারে। প্রথম বড় শটটা খেলতে গিয়েই তিনি আউট হয়ে যাচ্ছেন বারংবার। এবং হাবিবুর রহমান সোহানের ব্যাটিংয়ের একটা খুব বেসিক ব্যাপার, যেটা আপনি খালি চোখে দেখলেই বুঝবেন, সেটা হচ্ছে যে তার লেন্থ রিডিংটা খুব ভালো, বাট তিনি ফ্রন্ট ফুটে প্রেস করে খেলতে চান, তার ব্যাকফুট ওরিয়েন্টেড গেমটা খুব একটা সলিড না। এবং তিনি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, কাও কর্নার, লং অন, স্কোয়ার লেগ, মিড উইকেট, এই অঞ্চলগুলো দিয়ে আসলে বড় বড় শট খেলতে পছন্দ করেন। এই এরিয়াগুলোই তার শক্তির জায়গা, এবং ফুলার বলে তিনি খুবই ভালো। তার হিটিং আর্কে বলটা আসলে মোর অফেন দেন নট তিনি কিন্তু বাউন্ডারিগুলো হাঁকিয়ে দেন। বাট প্রবলেমটা হচ্ছে, বলটা যখন লেন্থে পড়ছে বা একটুখানি ব্যাক ওভার লেন্থে পড়ছে, এবং বলটা যদি একটু মুভ করে, একটু এক্সট্রা বাউন্স করে, সেই ক্ষেত্রে কিন্তু তার এই টেকনিকটা বা এই এক ধাঁচের হিটিং অ্যাবিলিটিটা কাজে দেয় না, লিমিটেড হয়ে যায়। সো ওইখানেই আমার কাছে মনে হয় যে তিনি একটু স্ট্রাগল করছেন, এবং একটু বলবো না, বেশ স্ট্রাগল করছেন বলা যায়। তাকে যখন সিলেক্ট করা হচ্ছিল না মাঝখানে, বাংলাদেশের বেশ কিছু পাইপলাইন ওরিয়েন্টেড টিমে তাকে যখন রাখা হচ্ছিল না, বা বিপিএল এ যখন তিনি দল পাচ্ছিলেন না, বা যখন তিনি ডিপিএলেও সেভাবে ম্যাচ টাইম পাচ্ছিলেন না,
তখন কিন্তু নির্বাচকদেরকে সাংবাদিকরা নিজেরাই প্রশ্ন করে বলেছিলেন যে আপনারা সোহানকে কেন পিক করছেন না, বা হাবিবুর সোহানের অ্যাবিলিটিটাকে কেন ব্যবহার করছেন না টি-20-তে বা ওয়ানডে ফরম্যাটে। সাদা বলে তো তিনি খুব এফেক্টিভ হতে পারেন, কারণ তিনি খুবই সলিড একজন হিটার। তখন নির্বাচকরা বেসিক্যালি একটা বিষয় ক্ল্যারিফাই করেছেন যে তারা আসলে পোটেনশিয়ালটা দেখেন, কিন্তু তারা এটাও দেখেন যে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হলে আপনার যেই পরিমাণ ক্যালিবারটা প্রয়োজন হয়, বা যেই টেকনিকটার প্রয়োজন হয়, মিনিমাম যে টেকনিকটার প্রয়োজন হয়, যেটা দিয়ে আপনি সাকসেসফুল হতে পারবেন, সেই টেকনিকটা হাবিবুর সোহানের আছে কিনা সেটা নিয়ে, বা সেই পোটেনশিয়ালিটিটা নিয়েই বেসিক্যালি নির্বাচকদের খানিকটা সন্দেহ ছিল, এবং সে কারণেই তারা খুব পুশ করে তাকে জায়গা দিচ্ছিলেন না। বাট তাকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এখন। তিনি ইমার্জিং টিমের হয়ে খেলেছেন, তিনি এখন এইচপি টিমের হয়ে খেলতে যাচ্ছেন বা খেলছেন সেখানে। আলটিমেটলি কিন্তু আউটপুটটা তিনি দিতে পারছেন না। এবং এইখানে আরেকটা রিয়ালিটির কথা আমি বলি, পুরোপুরি তাকে দোষ দিয়ে তো লাভ নেই। ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যে ধরনের উইকেটে খেলা হয়, আপনি কিন্তু একটা লেন্থ বল কিংবা খানিকটা শর্ট অফ লেন্থ বলও যে বাউন্সে পাবেন, সেটা আপনি ফ্রন্ট ফুটে প্রেস করে এসে হয়তো কাউ কর্নার দিয়ে কিংবা মিড উইকেট দিয়ে কিংবা স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড মারতে পারবেন, আপনার বটম হ্যান্ডটা যদি শক্ত থাকে এবং আপনার অ্যাবিলিটি যদি, হিটিং অ্যাবিলিটি যদি ভালো থাকে। বাট প্রবলেমটা হচ্ছে আপনি যখন বাইরের দেশে যাবেন, আপনি দেখেন বাংলাদেশের প্রতিষ্ঠিত ক্রিকেটাররাই, যারা একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা যাদের অলরেডি হয়ে গেছে, তারাও কিন্তু বাইরের ওই বাউন্সি বা মুভিং উইকেটে খুব একটা ভালো পারফর্ম করতে পারছেন না। হাবিবুর সোহানের চেয়েও অনেক বেটার টেকনিক যাদের রয়েছে, সেই ব্যাটাররাও কিন্তু স্ট্রাগলই করেন। সো দিন শেষে ব্যাপারটা এরকম যে আসলে অভ্যস্ততার একটা ব্যাপার থাকে, এবং আপনি অভ্যস্ত যদি না হন, সেই ক্ষেত্রে আপনি ডিফেন্ড করতে চাইলেও সেই ধরনের উইকেটে আপনি স্ট্রাগল করবেন। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টেস্টে দেখেন কিভাবে স্ট্রাগলটা করেছে, দুটো ইনিংসেই তারা 100-র আগে অল আউট হয়ে গেছে। সো এই বিষয়গুলো কিন্তু একটা রিয়ালিটি। আমরা এত বছর পর পর বা এত কম সুযোগ পাই ওই ধরনের উইকেটে খেলার মতো, যে আমরা আসলে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো না আনলেস আমাদের ঘরের মাটিতেই আমরা এমন কিছু উইকেট তৈরি করি বা এমন কিছু মাঠ তৈরি করি যেখানে সিমিলার ধরনের মুভমেন্ট বাউন্সের এগেনস্টে আমাদের ব্যাটাররা খেলতে পারবেন। তাহলে হয়তো প্রস্তুতিটা অনেক বেটার হবে, এবং হাবিবুর রহমান সোহান হয়তো খুব জলদি তার প্রবলেমগুলো রেকটিফাই করতে পারবেন। কেন করেননি এত বছর হয়ে গেছে, তার কারণটা হচ্ছে তিনি যেই টেকনিক নিয়ে ব্যাটিং করেছেন সেটাতে তিনি দেশের মাটিতে সফল হয়েছেন। তো সেইটাই কিন্তু তাকে ওই কনফিডেন্সটা দিয়েছে, তার মাসেল মেমোরিতে সেটাই বিল্ড হয়ে গেছে যে আমি এইভাবে মারলেই, ঠিকঠাক মতো কানেক্ট করতে পারলেই কিন্তু আমি রান পাচ্ছি এবং বিগ রানস পাচ্ছি, বড় বড় ছক্কা হাঁকাতে পারছি। প্রবলেম হয়ে গেছে যখন তিনি বাইরে যাচ্ছেন, তিনি এক নাগারে যখন ফেল করছেন, সেটা কিন্তু একটা চিন্তার কারণ। এবং তার কনফিডেন্সটাও দেখেন কোথা থেকে কোথায় নেমে আসবে। তিনি হয়তো তার অ্যাবিলিটিকেই কোয়েশ্চেন করবেন, তবে এটা আসলে অ্যাবিলিটির চেয়েও বড় কথা অনভ্যস্ততা। তিনি যদি অভ্যস্ত থাকতেন, যেমন এই ট্যুরটার পরে তিনি যদি নিজেকে রিমডেল করে 1 বছরের মধ্যে আবারও কোনো একটা বাইরের দেশে যাওয়ার সুযোগ পান খেলার জন্য, তখন কিন্তু তিনি আরেকটু শানিত হয়ে যেতে পারবেন, আরেকটু প্রস্তুত হয়ে যেতে পারবেন, এবং আগের এক্সপিরিয়েন্সটা তিনি ব্যবহার করতে পারবেন। এই বিষয়টাই আমাদের আসলে কনসিডার করতে হবে অ্যাজ এ রিয়ালিটি, যে তার মতো একটা পোটেনশিয়াল সুপার হার্ড হিটারকে আমরা হারিয়ে ফেলবো কিনা ডিউ টু ল্যাক অফ কনফিডেন্স। এবং তিনি আসলে কেন পারছেন না সেটার পেছনে যদি শুধুমাত্র তাকে দোষারোপ করা হয়, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আমাদের প্রস্তুতির জায়গাটাতেও ঘাটতি থাকে। আমরা আসলে এই ধরনের জায়গায় খেলতেই অভ্যস্ত না, এবং এইসব হাই রিস্ক টেকিং ব্যাটারদেরকে কিন্তু একটু আলাদা নজরে দেখার বিষয় আছে, যেটা আমরা হয়তো অনেকেই দেখি না। এক কাতারে ফেলে দিয়ে শুধুমাত্র পরিসংখ্যানটা দেখে বলে দিই যে না, তিনি কিন্তু পারছেন না, তাকে দিয়ে হবে না। সো হবে কি হবে না সেটা এখনো আমরা জানি না। আমার পার্সোনাল মতামত, এখনো হাবিবুর রহমান সোহানকে কিছুটা ইনভেস্ট করা যেতে পারে, তার উপর আরও কিছু সুযোগ তাকে দেয়া যেতে পারে, দেখার জন্য যে তিনি খুব কুইকলি এই কাজগুলো শুধরে নিয়ে, বা তার যেই ইস্যুসগুলো আছে, যে লিমিটেশনসগুলো আছে, সেগুলো শুধরে নিয়ে নেক্সট লেভেলে যাওয়ার মতো করে পারফর্মটা করতে পারবেন কিনা। কারণ একটা জিনিস অনেকেরই থাকে, হয়তো টেকনিক থাকতে পারে, টেম্পারমেন্ট থাকতে পারে, সাহসটা অনেকের নাই। অনেকে নিজের জন্য খেলেন, সাহসটা অনেকের নাই প্রত্যেক বলে 4 ছক্কা হাঁকানোর যে মানসিকতা, সেটা বিল্ড করার, সেটা কিন্তু হাবিবুর সোহানের আছে। এইটা আপনার স্বীকার করতেই হবে। আপনাদের মতামত জানতে চাই হাবিবুর সোহানকে নিয়ে, তিনি আসলে কেন পারছেন না, বা তার পোটেনশিয়ালটা আসলে কতটুকু দেখেন, তিনি কি ওভার রেটেড, তাকে নিয়ে আসলে কাজ করে বিসিবির কোনো লাভ হবে না, নাকি আসলেই আরও কিছু সুযোগ হয়তো তাকে দেওয়া দরকার, যেন তিনি আর একটু বেটার হয়ে আসতে পারেন পরবর্তী ধাপের জন্য। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।